মা লক্ষ্মীর মুখটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর মুখটা ভীষণ করুণ আজকে। অন্য সময় কত হাসি মুখ থাকে, মা লক্ষ্মীর মুখটা কারণ করুণ হয়ে গেছে, কারণ তো প্রভু তো এখন তার কাছে নেই, প্রভু গেছে তার মাসির বাড়ি দাদাকে নিয়ে, বোনকে নিয়ে। সেই জন্য মায়ের মুখটা খুব রাগ রাগ, করুণ করুণ, দুঃখ দুঃখ, যেগুলো আমাদেরও হয় সেরকমই ব্যাপার। মানে তার প্রভু তাকে নিয়ে যায়নি সঙ্গে করে, নিজে আনন্দে দিন কাটাচ্ছে, মা লক্ষ্মীকে একা রেখে গেছে জগন্নাথ দেব মহাপ্রভু। এবার কি হয়েছে, মা তো যাবে হীরা পঞ্চমীতে, সেটা নিয়ে একটু ছোট করে তোমাদের বলছি। মা লক্ষ্মী যে হীরা পঞ্চমীর কথা বলছি, সেটা হচ্ছে জগন্নাথ দেব যখন মানে রথে চেপে তার মাসির বাড়ি মানে গুন্ডিচা বাড়ি যায়, তখন মা লক্ষ্মীকে তো নিয়ে যায়নি সঙ্গে, দুই ভাই বোনের সাথে সে গেছে, তার দাদা বলরাম আর বোন সুভদ্রার সাথে গেছে। এবার মা লক্ষ্মী তো প্রভুকে ছেড়ে কি করে থাকবে, তার তো মন খারাপ। ঠিক আছে, তাও নয় বলেছিল যে দু একদিনের মধ্যেই সে চলে আসবে, এরকম একটা কিছু প্রমিস করে গেছিল। বাট দু একদিন মানে চতুর্থ দিনও যখন পেরিয়ে গেছে, মানে সোজা রথ থেকে চতুর্থ দিন ধরার পরেও যখন দেখলো মা লক্ষ্মী এলো না, তখন 5 দিনের দিন মা লক্ষ্মী তার বাহিনী নিয়ে গুন্ডিচা বাড়িতে গিয়েছিল জগন্নাথ দেবকে অনুরোধ করতে যে তুমি এবার ফিরে চলো। কিন্তু জগন্নাথ দেব বলেছে না, এখন যাব না, এখন আমার ফেরার সময় হয়নি। এটা একটা প্রাচীন কাহিনী থেকে আমি বলছি। তা সেই সময় মা লক্ষ্মী খুব অভিমান হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। হওয়ার পরে সে যখন গুন্ডিচা বাড়ি থেকে ফিরে আসছে পুরী শ্রী মন্দিরে, তখন জগন্নাথ দেবের রথের চাকাটা একটু ভেঙে দিয়ে এসেছিল। এটা এখনো প্রচলিত আছে। মানে 5 দিনের দিন, যেটাকে হীরা পঞ্চমী বলা হয়, মা লক্ষ্মী তার বাহিনী নিয়ে যায় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে, মানে মাসির বাড়ি। এবার সেখানে গিয়ে সে ওই রথের চাকা ভেঙে দিয়ে আসে, সেই প্রথা এখনো চলছে। আর মানে খুবই অভিমান করে সে বসে থাকে। উল্টো রথে যখন প্রভু ফিরে আসে, তখনও তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। 3 দিন সে মন্দিরের বাইরে থাকে। এবার 3 দিন 3টে রিচুয়াল হয়। একদিন হয় স্বর্ণবেশ বা সোনাবেশ, তার পরের দিন হয় তোমার অধরাপনা। অধরাপনা নিয়ে একটু ছোট্ট করে বলে দেই। অধরাপনা হচ্ছে প্রভু মানে রথে যখন প্রভু বসে থাকে, তখন প্রভু কৃপা করে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে অথচ সেই আত্মা এখনো মুক্তি পায়নি, সেই অধরাপনাটা হয় প্রভুর সামনে বিশেষ এক প্রকার শরবত বানিয়ে। দেখবে তোমরা লক্ষ্য করে, বড় বড় লম্বা লম্বা মানে মাটির পাত্র করে, মানে বেশ লম্বা সিলিন্ডার টাইপের দেখতে হয়, সেটা প্রভুর সামনে রাখা হয়। তারপরে পূজা পাঠ করার পরে ওই শরবত সমেত ওই পাত্রগুলোকে ভেঙে দেওয়া হয়। ভেঙে দিয়ে রথের মধ্যে গড়িয়ে গড়িয়ে সেই শরবতটা রথের নিচে পড়তে থাকে। কথিত আছে যে সকল আত্মা মুক্তি পায়নি, ওই রথের তলায় সেই আত্মারা অপেক্ষা করে থাকে। প্রভুর ওই শরবত যখন পড়বে তখন তারা সেটা পান করবে। ওটা এমনি সাধারণ মানুষ কিন্তু প্রসাদ হিসেবে পায় না। আমরা যেমন জগন্নাথ দেবের সমস্ত কিছু প্রসাদ হিসেবে পাই, অধরাপনার ওই শরবত কিন্তু আমরা কোনোদিন পাইনি। একটু লক্ষ্য করে দেখবে, ওই অধরাপনার শরবতের অধিকার শুধুমাত্র যারা চলে গেছে পৃথিবী ছেড়ে অথচ তাদের আত্মার মুক্তি হয়নি, সেই আত্মাদের জন্য, আত্মাদের উদ্দেশ্যেই প্রভুর এই মানে রিচুয়াল, যে তাদেরকেও তো মুক্তি দিতে হবে। প্রভু তো সবাইয়ের জন্য, সে তো জগতের নাথ, সে সকলের জন্য। সেই জন্য তার ওই অধরাপনার শরবতটা রথে গড়িয়ে গড়িয়ে যখন রথের নিচে পড়ে, কথিত আছে ওটা রাত্রিবেলা পালন করা হয়। আর সেটা তোমার রথের তলায় নাকি অতৃপ্ত আত্মারা ওখানে অপেক্ষা করে থাকে, কখন প্রভুর ওই শরবতটা পড়বে তখন সেটা পান করে তারা মুক্তি লাভ করবে। আজ থেকে বছর বছর ধরে এই নিয়ম চলে আসছে, আমি এটা জানি। আর অধরাপনা সাধারণ মানুষের জন্য ব্যাপারটা নয়, মানে ওখানে আমরা প্রসাদ ওইভাবে পাবো না, সব প্রসাদ পেলেও অধরাপনার প্রসাদ পাবো না। এটা হয় সেকেন্ড ডেতে, মানে যখন গুন্ডিচা থেকে শ্রীমন্দিরে প্রভু ফেরে রথের দিনে, দ্বিতীয় দিনে এটা হয়। আর তৃতীয় দিনে হয় প্রভুর নীলাদ্রি বিজয়।
নীলাদ্রি বিজয়টা কি, প্রভু ওই দিন আর কি শ্রীমন্দিরে প্রবেশ করবেন। এবার মা লক্ষ্মীর আদেশ অনুযায়ী বলরাম দেবকে ঢোকানো হয়, সুভদ্রাকে ঢোকানো হয়, কিন্তু জগন্নাথ দেবের গেট আটকে দেওয়া হয়। তখন জগন্নাথ দেব রসগোল্লা দিয়ে মা লক্ষ্মীর রাগ ভাঙান, মানে মা লক্ষ্মীকে খুশি করে। রসগোল্লা পেয়ে মা লক্ষ্মী খুশি, তেসার স্বামীকে তখন সাদরে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে যাও। এটা হচ্ছে নীলাদ্রি বিজয়। সে এক অপূর্ব মানে দৃশ্য। সাধারণ মানুষ যাদের অনেক ধৈর্য আছে, শক্তি আছে, তারাই ওই দৃশ্য দেখতে পাবে। তবে এখন নানানভাবে সব কিছু লাইভ টেলিকাস্ট হয়, দেখা যায়, ঘরে বসেও দেখা যায়, কিন্তু আগেকার দিনে সেটা সম্ভব হতো না। প্রচণ্ড তখন অপেক্ষা করে থাকার ব্যাপার। আর যারা লাইভ টেলিকাস্ট দেখবে তারা দেখতে পাবে। অবশ্যই ওই 3টে দিন তোমরা দেখো, করো। আর নীলাদ্রি বিজয়ের পরের দিনই, নীলাদ্রি বিজয়ের দিন প্রভু ঢুকলো, তারপর থেকে আবার তার পরের দিন থেকে প্রভুর মন্দিরে আবার সব নিয়ম এক এক করে চালু হলো। প্রভু যে রথের ওপরে থাকে 3 দিন তখন অন্নভোগ দেওয়া হয় না। নীলাদ্রি বিজয়ের পরের দিনই প্রভুকে ঢোকানো হয়, আর ঢোকানোর পরে তার পরের দিন থেকে অন্নভোগটা আবার শুরু হয়। রথের ওপর যখন প্রভু থাকে তখন প্রভু পুরো শুকনো খাবারই প্রভুকে দেওয়া হয়, যেমন নানান রকম ফল মূল, মিষ্টি, চিড়ে মুরগি, নানান খই, সমস্ত সব কিছু দেওয়া হয়। ড্রাই ব্যাপারটা থাকে। ভোগ শুরু হয় নীলাদ্রি বিজয়ের পরের দিন থেকে। মানে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আমি খুব এটা উপভোগ করেছিলাম, প্রভুর কৃপা পেয়েছিলাম, আমার দর্শন হয়েছে, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেননা আমার ওই তোমার হীরা পঞ্চমীর দিন, যেটা বিপত্তারিণীর দিনই ওটা হীরা পঞ্চমীটা ছিল, আমি মানে করে বলে উঠতে পারিনি। মানে মায়ের পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, মানে মায়ের পুজোর জোগাড় করা, পুজোটা সকাল থেকে করা, পুজোর ভিডিওটা আমি করতে পারিনি, পরে একটু ফটোটা দিয়েছি। আমি বারবারই বলি পুজোর ভিডিওটা আমি করতে গেলে আমার কনসেন্ট্রেশনের অভাব হয়ে যায়, যার জন্য আমি পরে ভিডিওটা মানে পরে ছবিটা তুলে দেখিয়েছি। এইসব কারণে আমার হীরা পঞ্চমীটার বলা হয়নি, তাই আজকে একটু ছোট করে বলে দিলাম। মা লক্ষ্মী এখনও অভিমানে রয়েছে। মা লক্ষ্মীর অভিমান ভাঙতে হলে সেই নীলাদ্রি বিজয় অবধি ওয়েট করতে হবে। সবাই দেখবে মা লক্ষ্মীর মুখটা এখন ভীষণ করুণা শুকনো, মানে খুব দুঃখে রয়েছেন মা আর কি। মানে হাজবেন্ড না নিয়ে গেলে আমরা যেমন করি একই ব্যাপার, সেই জন্য এই ব্যাপারটা। আর এ প্রাচীনকাল থেকেই চলছে, আর যতদিন বা চলতেই থাকবে। আমরা, আমাদের জেনারেশান, আমাদের পরের জেনারেশান, তারপরের জেনারেশান এই জিনিস দেখতেই থাকবে, জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে। এটাই হচ্ছে তোমার জগন্নাথ দেবের লীলা। এখন তো সে নিজে আনন্দে রয়েছে, কিন্তু মা লক্ষ্মী একটু দুঃখে রয়েছে। আমার লক্ষ্মী পুজো হয়ে গেল, আমি একটু দর্শন করাচ্ছি তোমাদের। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। পুজোর সময় আমি একটু ক্যামেরাটা অফই রেখেছিলাম, এখন তোমরা দর্শন করো। সবাই প্রচণ্ড গরম, তার জন্য সব হালকা ফুলকা সাদা সাদা পরে আছে। শুধু রাধারানীকে সাদা পরালে কেমন মনটা লাগে, তাই জন্য মাকে একটু অন্য রঙের পিঙ্ক কালারের পরিয়েছি। আর বাকি কানহা আর গোপাল পরেছে সাদা, কিন্তু কেউ কিছু সাজেনি, প্রচণ্ড গরম, আর সাজায়নি কিছু। শুধু তাদের মানে গয়না একটু পরাতেই হয় প্রতিদিন, তাই একটু পরিয়েছি গয়না, ব্যাস এই পর্যন্ত। কানহাও পুরো খালি, কানহাকে একদম হালকা রেখেছি। আর কি মিষ্টি দেখো, মানে কানহার গায়ের রঙের সঙ্গে সাদা জামাটা কি ভালো লাগছে। কানহা আবার একটু হাসি হাসি করছে। যাই হোক, দেখো আমার মা সরস্বতী। তোমরা সবাই তো মানে মা সরস্বতী তোমরা বলে না, আমি জানি না কে কে করো, মানে সরস্বতী পুজোর দিনই সরস্বতী মায়ের ঘট পাতো। কিন্তু আমি আমার ছেলে যখন থেকে পড়াশোনা শুরু করেছে, আমি প্রতি বৃহস্পতিবারই মা সরস্বতী পুজো করি। মানে শুধু যে সরস্বতী পুজোর দিন ধুমধাম করে করছি তা না, সারা বছর বৃহস্পতিবার মায়ের পুজোটা করি মোটামুটি। আমি মা লক্ষ্মীরও ঘট পাতি, মা সরস্বতীরও ঘট পাতি। এই যে মা লক্ষ্মীরও ঘট পাতি আর মা সরস্বতীরও ঘট পাতি, এটা আমি বরাবর করে আসছি। মানে কিছু না আয়োজন করতে পারি, মার ঘটে একটু সিঁদুর জল ফুল দিয়ে মাকে ডাকি। এটা যবে থেকে আমার ছেলে পড়াশোনা করছে তবে থেকেই শুরু করেছি।
অনেকেই প্রশ্ন করে কেন এরম করো, আমি বলেছি আমার ভালো লাগে তাই করি, আমি কোনো নিয়ম জেনে করি তা নয় এটা। মানে মা লক্ষ্মীকে করি, মা সরস্বতীকেও করি, প্রতিদিনই মানে তাকে পুজো করি। আর বৃহস্পতিবারে মায়ের ঘট পাতি। এই যে বাবা লোকনাথ বসে আছে, এই যে প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা। সবাই জানো ইস্কন সারা পৃথিবীতে রয়েছে, ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ, উনি আমার কাছে রয়েছেন। আমি পানিহাটি ইস্কন থেকেই ওনাকে এনেছি আমার কাছে। দেখো কি জীবন্ত একটা রূপ, পানিহাটি ইস্কন থেকে এনেছি। পিছনে রয়েছে রাধারানীর 108 নাম। এই যে আমার মা বিপত্তারিণী, তোমরা সেদিনকে অনেকেই আমার মা বিপত্তারিণীকে দর্শন করেছো। মায়ের অনেকেই মায়ের পুজোটা আমি দিয়েছিলাম, মানে দর্শন করেছো। এই যে বাবা মহাদেব, চোখগুলো দেখো কি সুন্দর। জয় জগন্নাথ, বড় বড় চোখ করে তাকিয়ে আছে। জয় জগন্নাথ। চল, এই যে গোমাতা, এই যে আমার নৃসিংহদেব, দেখেছ নৃসিংহদেবকে? এই যে রাম লক্ষ্মণ সীতা, এই যে আমার বাবা মহাদেব। আজকে তো জগন্নাথ দেবকে সকাল থেকে একবারও দর্শন করানো হয়নি। এবার সন্ধেবেলা পুজো করলাম, গোপালকে শয়ন দিলাম, একটু প্রভুকে দর্শন করাই। প্রভু এখন বসে আছে, তার সেবা হয়েছে। একটু দেখো বলরামের মুখে হাসি, দেখো। জয় বলরাম, জয় মা, জয় মা, মা মা সুভদ্রা, জগন্নাথ। করে দিলাম, জামা কাপড়গুলো কেচে নিই, জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি ভেতরে, সাবানও দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা কাচাকুচিটা কমপ্লিট হোক, বাকি কাজগুলো আমার কাচা কমপ্লিট, মেশিন অফ হয়ে গেছে। জামা কাপড়গুলোকে এবার তুলে নেব, তুলে নিয়ে আজকে আর ছাদে উঠবো না গো, একদম শরীর মন কোনোটাই সাথ দিচ্ছে না, সেই জন্য আজকে ব্যালকনিতেই মেলে দেবো। আজকে অল্পও আছে, কালকে অনেকটা ছিল, কালকে ছাদ থেকে শুকিয়ে এনেছি, মোটামুটি মেশিনে শুকিয়ে গেছে। এখন ব্যালকনিতে দিয়ে রাখবো, শুকোক, আস্তে আস্তে তাড়া নেই, এগুলো তো আর এক্ষুনি লাগছে না, আস্তে আস্তে করে নেব। হয়ে গেল, সব বের করে নিলাম। এবার আমি কি করব, মেশিনটাকে সুন্দর করে চাপা টাপা দিয়ে তাকে রেস্ট দেবো, 24 ঘন্টায় রেস্ট। আবার কালকে উঠে ওরও কাজ আছে, প্রত্যেক দিন আমার মেশিন চালাতে হয়, জানো ভীষণ আমার মানে উপকার হয় মেশিনটার জন্য, না হলে হাতে আমি এত কাচতে পারতাম না। আস্তে আস্তে একের পর এক সারছি, তো মনটা ভালো লাগছে না কেন বলো তো, মানে জগন্নাথ দেবের কাছে যেতে পারছি না। পুরীতে তো যাওয়া হলোই না, কোনো প্ল্যানিং করে উঠতেই পারলাম না। টুকটাক আমাদের এখানেই যেসব জায়গাতে প্রভুকে রাখা হয় সেই সমস্ত জায়গাতেও এখনও গিয়ে পৌঁছতে পারলাম না। কি জানি প্রভু আমার উপর রেগে গেছে কিনা, আমার কোথাতেও যাওয়ার প্রোগ্রাম হচ্ছে না, কিছু না, ভাল লাগছে না, খুব মন খারাপ লাগছে আমার। ওই জন্য বিছানাগুলো ঝেড়ে নিই। প্রচুর কাজ থাকে, কিন্তু মুড ভালো থাকলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। মুড যদি খারাপ হয়, আমাদের এখানে কি চেঁচাচ্ছে দেখো তো, সব সময় জ্যাম হয়ে যাচ্ছে, দেখো সব সময় জ্যাম হয়ে যাবে, আর পাগলের মতো লোকে চিৎকার, ভালো লাগে না। কানটা মাথাটা সব যেন একদম গেল, বন্ধ হয়ে গেছে সব কিছু, একদম বিচ্ছিরি ব্যাপার, সব গেছে, সারাক্ষণ শুধু জ্যাম হয়ে যাবে। দেখো আমি দেখাতে পারছি কিনা জানি না, প্রচুর জ্যাম, এত জ্যাম হবে আর পাগলের মতো চেঁচাবে সবাই, আর সবাই নিজেকে মনে করে সবাই ঠিকভাবে ঠিক পজিশনে গাড়ি চালাচ্ছে, তার মধ্যে দেখো বাস, একদম দেখো কিভাবে পেছন দিক দিয়ে বাসগুলো লাইন পড়ে গেছে, বুঝতে পারছো তো, একদম কি অবস্থা দেখো। এই বাসটা ঢুকে সত্যিই সবের ক্ষতি হয়ে গেল, মানে বলে না বাস হয়ে গেল, মানে বাসের এই খেলাগুলো ঢোকার পরেই জ্যামটা বেড়ে গেল। আর এখন অফিস টাইম, লোকে কাজে কর্মে বেরোচ্ছে, তার মধ্যে কখনো বাসগুলোকে নিয়ে আসে, আমাদের সামনেই তো গঙ্গা থেকে বাসটা তুলে দেখো কি অবস্থা, বাপরে বাপ।
আর তেমন চেঁচাচ্ছে, তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, মানে বিভৎস। আমি তো জানলা বন্ধ করে দিই, ভালো লাগছে না, বিরক্ত লাগছে। বাবানের ঘরটা একটুখানি পরিষ্কার করে নেই। বাবানের ঘরটাও রেডি হয়ে গেছে, ডাইনিংটাকে এই দেখো, মা বিপত্তারিণীকে যে 13 ফলের মধ্যে আনারসটা দিয়েছিলাম, সেই আনারসটা এখনো খাওয়া হয়নি। মানে আমি ঠিক করে সময় করে ওদের দিতেই পারিনি। প্রথমত ওরা যে যার বেরিয়ে যায়, এবার বেরিয়ে গেলে কি হয়, মানে ওরা তো ননভেজ খাবারটা নিয়ে যাচ্ছে, তার সঙ্গে প্রসাদের এই ফলটা দিতেও পারছি না। এবার রাত্রিবেলায় এসেও ফল খাওয়া উচিত না। ভাবছি আনারসটা কীভাবে কেটে ওদের মধ্যে দেবো, মানে আমি এখনও দিয়ে উঠতে পারিনি। আজকালের ভেতর ব্যাপারটা করে ফেলতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে মায়ের প্রসাদ, মা বিপত্তারিণীর প্রসাদ। আর কি বলি, চলো। তুলে নিয়েছি হাতে ঝাড়ু, এবার ডাস্টিং হবে। চলো এক এক করে কাজগুলো তো সারতে হবে। মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, এবার রান্নাঘরে গ্যাসটা মুছে নেবো। রান্নাঘরে গ্যাসটা মুছে বাসনগুলো মাজবো। আমাদের বাসনগুলো একটু মেজে নিয়ে তারপর ঠাকুরের বাসন মাজতে হবে। আজকে বৃহস্পতিবার, পুজোটা করতে হবে। কেননা একদম আজকে কাজের মুড নেই, সব যেন কেমন অগোছালো হয়ে যাচ্ছে, কাজটাকে এগোতে পারছি না। মানে যেটাই করতে যাচ্ছি ভুল হয়ে যাচ্ছে, কাজে ভীষণ ভুল হয়ে যাচ্ছে, অন্যমনস্ক আছি আমি, কেন জানি না। অন্যমনস্কর কারণ খুঁজে পাচ্ছি না, খুঁজি, দাঁড়াও, সারাদিন ধরে খুঁজতে হবে কেন আমার আজকে এরকম হচ্ছে। আমি খুব মন থেকে খুব জোরে জোরে ফটাফট কাজ করি, কিন্তু আজকে একটু স্লো যাচ্ছে, ব্যাটারি ডাউন। বাজে 11:15, যদিও এই ঘড়িটা 5 মিনিট ফাস্ট করা আছে, কারণ অফিস টাইমের জন্য আমার যাতে সুবিধা হয়। এবার চলো, সব মেয়েদের যে জায়গাটা ভারী পছন্দের, আর বেশিরভাগ মানে যারা হাউস ওয়াইফ তাদের বেশিরভাগ সময় যেখানে কাটে সেই রান্নাঘর। চলো এবার রান্নাঘরটাকে গোছাবো। এই যে দেখো, এই যে রোলটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা ন্যাপকিনের রোল। মানে এটা আমি অনলাইন থেকে কিনেছি, যদি তোমাদের পছন্দ হয় বলো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। এটা হচ্ছে তোমার মানে ধরো গ্যাস ওভেন মুছলে বা জাস্ট ধরবে, এরকমভাবে টেনে ছিঁড়ে নেবে, এটা কোনো অসুবিধে নেই। ভীষণ কাপড়ের টুকরো কী হয়, একটা চিটচিটে হয়ে যায়, মানে 2-1 দিন করার পরেই দেখবে ওটা ধরতে ইচ্ছা করছে না, তুমি যতই সাবান দিয়ে পরিষ্কার করে রাখো না কেন। আর আমার একটা ব্যাপার আছে যে ওই লোকে অনেকে মোজা দিয়ে মোছে বা কিছু, যেহেতু রান্নাঘরটা আমাদের মা লক্ষ্মীর জায়গা, অন্নপূর্ণার জায়গা, পায়ের জিনিস দিয়ে আমি কোনোদিনই গ্যাস ওভেন টোভেন মুছি না, আমার পছন্দ হয় না। এবার আমি এমনি বাজার থেকে যে কাপড়ের পাওয়া যায় ন্যাপকিন, সেগুলো কিনে আনতাম, কিন্তু সেগুলো তো আমার ঠিক পোষায় না। তারপরে আমি সন্ধান পেলাম এই জিনিসটা আমি অনলাইনে কিনেছি, অবশ্যই তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিতে পারবো। তা সেক্ষেত্রে তোমরা ব্যবহার করে দেখো, 2-4 দিন ব্যবহার করে তুমি ফেলে, আমার কাছের ডাইনিং টেবিল মুছে 2-4 দিন মোছার পর ফেলে দাও, আবার নতুন একটা বের করে নাও, অসুবিধা হবে না। একটা রোল অনেক দিন চলে, অনেক দিন, মানে এটা ভীষণ সুবিধা। এখন আমি এটা নিলাম কেন, গ্যাসটা মুছবো তাই। এই দেখো, এটা দিয়ে জাস্ট এই ওয়ালটাও মুছে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। ওয়ালটা সুন্দর করে মুছে একদম ঝকঝকে। 20 বছর হয়ে গেছে ফ্ল্যাটটার বয়স, কিন্তু দেখো আমি বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু আমার ফ্ল্যাটটা চকচক করছে। মজা করলাম, যাই হোক, চেষ্টা করি যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি।
সুবিধা হয়, এইটা দিয়ে করতে এত পরিষ্কার করতে সুবিধা হয় কি বলবো, ভীষণ ভালো জিনিস, ভীষণ। তোমরা একবার ব্যবহার করে দেখো, তারপর আমাকে বলো, কমেন্টে জানিও যে কার কার ভালো লাগলো। ভীষণ ভালো লাগে, ভীষণ। ছোট্ট ছোট্ট টুকরো নিয়ে নেবে, যার যতটা প্রয়োজন হবে নেবে, 2 দিন ব্যবহার করবে, 3 দিনের দিন মনে হয় যদি একটু খারাপ হয়ে গেছে, তুমি ওটাকে ফেলে দেবে, ইউজ অ্যান্ড থ্রো করে দেবে, করে আবার নতুন আর একটা পোর্শন মানে নিয়ে নেবে, ছিঁড়ে নেবে। জাস্ট ওই রোলটা অনেক দিন চলে, আর অফারে থাকে তো, দুটোর দামে 4টে পাওয়া যায়। ভীষণ, আমি তো মানে অনেক বছর ধরে ব্যবহার করছি, মানে 3 বছর তো ব্যবহার করছি, খুব ভালো লাগে, ভীষণ সুবিধা হয়। একটা করে সেই ছোটোবেলায় এক একটা সাবজেক্ট পড়তাম না, যে এই হয়ে গেল হিস্ট্রি হলো, জিওগ্রাফি হলো, এবার বাংলা পড়তে হবে, এরকম আমার সংসারের কাজটাও হয়ে গেছে এক্স্যাক্টলি ওরকম। এই কাঁচা হলো, ঘরগুলো গোছানো হলো, ডাস্টিং হলো। ডাস্টিং আমি কিছুটা করি, কিছুটা আমার যে মেয়েটা হেল্পিং হ্যান্ড ওই করে, ও খুব সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে করে। আর যে জায়গাগুলো হাত পৌঁছোয় না সেই জায়গাগুলো বলে কাকিমা একটু তুমি করে দাও, আমি হাত পাচ্ছি না। আর ও বাকিটা খুব একদম নিষ্ঠার সঙ্গে সুন্দর করে করে গো, মিথ্যা কথা বলে লাভ নেই। খুবই ভালো মেয়ে, আমাকে খুব ভালোবাসে, ভীষণ যত্ন করে। গামলার মধ্যে জলটা উগুন করে নিচ্ছি, কেননা আমি যদি ধুয়ে এমনি স্ল্যাবের ওপর রাখি না, তাহলে কি হবে, মানে জল জল হয়ে যাবে। উগুন করলে কি হবে, আমি বিকেলে হোক বা দুপুরে বেলার দিকে হোক জিনিসটা গুছিয়ে নিতে পারবো। বাসনগুলো ধুয়ে নিই, তারপরে ঠাকুরের বাসন আছে। ডান, বাসন রেডি, এবার হবে ঠাকুরের বাসন। এগুলো হলো কার বাসন, মানুষের, এবার হলো ঠাকুরের বাসন হবে। ঠাকুরের বাসনগুলো করি। বন্ধুরা, মানে কি বলতো, আমার একটা মনের মধ্যে দুঃখ হচ্ছে, সেটা হচ্ছে আমাকে সেরকম কেউ সাবস্ক্রাইব করছে না, মানে আমার কাজ কারোর ভালো লাগছে না, হয়তো দেখছে প্রচুর। আমি মোটামুটি ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখলাম, মানে আনসাবস্ক্রাইব যারা, মানে আনসাবস্ক্রাইব না, মানে সাবস্ক্রাইব যারা করেনি তার সেই ভিউজটা অনেক বেশি, সাবস্ক্রাইব যারা করেছে তাদের ভিউজটা কম। তাহলে সাবস্ক্রাইব যারা করেনি অথচ ভিডিওটা দেখছে, আমি এক্সপেক্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করো। তার মধ্যে 2 জন দাদাভাই আমাকে করে জানিয়েছে, আর একজনের নাম আমি নিচ্ছি, সেটা হচ্ছে নির্মল হালদার। ওই দাদাভাই আমাকে বলেছে দিদিভাই আমি সাবস্ক্রাইব করে দিলাম। আর একজন হচ্ছে অরিন্দম পাল, তিনিও সাবস্ক্রাইব করেছেন। আমি এইটুকুই দুটো জানতে পেরেছি, বাকি আমার খুব ছোট্ট পরিবার, হয়তো 75 সাবস্ক্রাইবার। এবার কে কে করেছে আমি জানি না, বাকি এই 2 জন দাদাভাইয়ের নামটা নিয়ে বলেছে যে দিদিভাই করে দিলাম। আমি ভীষণ খুশি, ওই 2টো সাবস্ক্রিপশানে আমি একদম ভীষণ আপ্লুত। তাই প্লিজ তোমাদের কাছে অনুরোধ, যারা মানে এখনও সাবস্ক্রাইব করোনি অথচ চ্যানেলটা দেখছো, প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও, ফলো করো। কিছু না, সবাইরই জীবনযাত্রা যেরকম, আমি বিশেষ কিছু এক্সট্রা অর্ডিনারি জানিও না, কিন্তু একটু করে দিলে আমি খুব খুশি হব, আর মানে কাজটা করার আরও উৎসাহ পাবো। প্লিজ তোমরা করো। মানে আমি অ্যানালিটিক্সটা দেখেই বুঝলাম যে সাবস্ক্রাইব না করেও অনেকে মানে দেখছে আমার ভিডিওটা, সেই জন্য আমার সবার কাছে একটা অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করো। মানে আমার এখন মানে লক্ষ্যে পৌঁছতে অনেক দিন বাকি, অনেকটাই বাকি, জাস্ট শুরু। কিন্তু সবাই যদি হাতটা ধরে নাও তাহলে এগিয়ে যাবো একটু। প্লিজ সবাই করো, কিন্তু মানে একটু আনন্দ পাবো, করো কিন্তু প্লিজ। একটু জল খাচ্ছি, হাঁপিয়ে গেছি, বসলাম একটু, পুজো হয়ে গেছে, কিছু কাজও হয়ে গেছে, ভাবলাম একটু বসে একটু ঠান্ডা জল খাচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, তোমাদের আমার মতো গরম লাগে কিনা আমি জানি না। তারপরে সন্ধেবেলা আমার এক বান্ধবী বলতে একদম ছোটোবেলার স্কুলের বান্ধবী,
ফোন করেছিল। ও খুব ভালো মেয়ে, মানে ও সবসময় ফোন করে, ভীষণ সবার সাথে মিশতে চায়, ভীষণ ভালো মেয়েও। যাই হোক, ও ফোন করেছিল কেন, ওর বাবা একটা কঠিন অসুখে ভুগছে, আবার হসপিটালাইজড হয়েছে, সেই একটু দুঃখ করছিল আর খুব ব্যস্ত। মানে আমার একদম ছোটোবেলার বন্ধু, স্কুল লাইফের বন্ধু। আর আজকে এতটা বছর পেরিয়ে গেছে, কবে স্কুল লাইফ শেষ হয়ে গেছে, কিন্তু বন্ধুত্ব নষ্ট করেনি। আর বন্ধুত্বটা আছে কিন্তু শুধুমাত্র ওর জন্যই আছে। মানে এরম নয় যে আমি বন্ধুত্বটা রাখতে পেরেছি, আমি বরঞ্চ যোগাযোগ রাখতে পারি না, কিন্তু ও ভীষণ ভালো। ও সবাইয়ের খোঁজ খবর নেওয়া, মানে আমাদের যে বন্ধুদের গ্রুপ ছিল সেই বন্ধুদের সবাইয়ের খোঁজ খবর ওই নেয়। ও ভীষণ ভালো মনের একটা মেয়ে, খুব ভালো। ওর নাম কাকলি। যাই হোক, এখন ওর বাড়ি হচ্ছে মানে আমার বাড়ি থেকে একটু কাছাকাছি, বেশি দূরে নয়, কিন্তু ওর বাবা খুব অসুস্থ। বাবা অসুস্থ বলতে বাবা ক্যান্সারে আক্রান্ত, অনেকটা বয়সও হয়েছে, আর এখন কেমো চলছে। এবার কেমো নিতে নিতে কী হচ্ছে, খুবই অসুস্থ হয়ে পড়ছে। গতকাল আবার হসপিটালে ভর্তি হয়েছে, হয়ে আবার এখন ব্লাড চলছে, মানে হিমোগ্লোবিন ভীষণভাবে নেমে গেছে। তাই একটু শুনে মনটা ভারাক্রান্ত হলো, কারণ আমারও মা ক্যান্সারে মারা গেছে, আর আমার মা বাবা কেউই বেঁচে নেই, আমার দাদাও বেঁচে নেই। এইসব কারুর যদি আমি শুনি না নতুন করে, আমার ভীষণ তাদের কথা মনে পড়ে। হঠাৎ করেই মনটা সন্ধেবেলা আবার বেশি ভারাক্রান্ত হয়ে গেল। ও দুঃখ করছে, কষ্ট করে বলছে, কিছু তো করার নেই। আর সেটাই, মানে মা বাবার এরম হলে খুবই কষ্ট। আর আমার তো অনেক ছোটোবেলায় বাবা মারা গেছে, তখন আমার 8.5 বছর বয়স। আর মা মারা গেছে তখন আমার বিয়ে হয়ে গেছে, ছেলেও হয়ে গেছে, কিন্তু মাও ক্যান্সারেই মারা গেছে। এই একটা এমন অসুখ, মানে আর ভালো লাগে না। যাকে একবার ধরে পুরো তাকে প্রাণটা নিয়েই ছাড়ে, মানে এমনই একটা অসুখ। খুবই খারাপ লাগলো শুনে। ওই একটু শুনে একটু বসলাম, ভাবছি সব মনে পড়ে, আমারও পুরোনো কথা মনে পড়ে। খালি গলা শুকিয়ে যাচ্ছে গরমে, একটু জল খাচ্ছি, আর ভাবলাম একটু বসি পাখার তলায়। রাত্রিরে কিছু খাবার টাবার বানাবো, যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তোমরা সবাই ভালো থেকো, খুব খুব সুস্থ থেকো। আজকে আমার বকবকটা এখানেই শেষ করছি, মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল, আজকের বকবকটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের শরীরের যত্ন নিও। মানে সবাই, মানে আগেকার দিনে মানুষ খাবার খেলে ভালো থাকতো, এখন খাবার না খেয়ে ভালো থাকতে হবে, এরম ব্যাপার। যা চারপাশে অসুখ মানুষের, মানে কাজের এটা, মানে কি বলবো, মানে প্যাটার্নটা এমন পাল্টে গেছে, সবাই ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছে। ওই জন্য খুব বুঝে খাবার খেতে হয়, খুব মানে ডিসিপ্লিন একটা লাইফ মানে কাটালে খুব ভালো আর কি। সবাই সাবধানে থেকো, পরিবারের সবাইকে সাবধানে রেখো। মানে সুস্থ থাকাটাই এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। মানে কিভাবে সুস্থ থাকবো, সারাদিনের মধ্যে আমার ডায়েটে কি রাখবো, বা পরিবারের ডায়েটে কি দেব, মানে তাদের কিভাবে ভালো রাখবো, তাদের যেন কর্মক্ষমতাটাও ভালো থাকে, আবার শরীরে কোনো খারাপ কিছু না এফেক্ট আসে। সব ভাবনা চিন্তা করতে গিয়ে একটা বড় টাস্ক, এটা খুব বড় লেসেন। মানে ভীষণভাবে চিন্তা ভাবনা করে খাবার বানাতে হয়। আগেকার দিনে ছোটোবেলায় শুনে এসেছি, না খাবার খেলে মানুষ অসুখে পড়তো। মানে অসুখ বলতে লিমিটেড কয়েকটা অসুখের নাম ছিল, কিন্তু এখন ছোট থেকে বড় কোনো অসুখের বয়স নেই। মানে খুব ছোট বয়সে অনেক বড় বড় অসুখ করে আছে, যেগুলো আগে 50-60 পেরোলে হতো, প্রেশার, সুগার, থাইরয়েড, নানান রকম। এখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হয়ে যাচ্ছে, প্রচণ্ড একটা ফ্যাট শরীরে এসে যাচ্ছে, মানে নানান রকম, মানে খুব বাজে ব্যাপার। খুব বুঝে, মানে খাওয়া খেলেই যে আনন্দ তা নয়, মানে খুব বুঝে খেতে হবে। সবাই খেয়ে যেন আবার পরে অসুস্থ হয়েও না, এরকম কেউ করো না। মানে খুব সাবধানে থেকো। আমিও চেষ্টা করি আমার পরিবারকে খুব হেলদি খাবার দিতে। সবাই তো খেতে ভালোবাসে, কিন্তু খাওয়ার পরে যখন অসুখগুলো হয় তখন তো সেটা একদম কাম্য নয় না। তার থেকে কম খাও, বুঝে খাও, ভালো খাও, যার যেটুকুনি প্রয়োজন সবাই সেটা খাও। প্রতিনিয়ত একটা, মানে কি বলবো, নিজেকে লক্ষ্য রাখার চেষ্টা করো। মানে
সেরম হলে বছরে একবার কি 6 মাসে একবার পরিবারের সবাইয়ের একটা ব্লাড টেস্ট করা দরকার। মানে কোথাও কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা ব্লাড টেস্টের মাধ্যমে সেটা ধরা পড়বে, আমরা সচেতন হতে পারবো। আমি তো আমার পরিবারকে করাই, তোমরাও সবাই করো। খুব ভালো থেকো, সবাই ভালো থেকো, এইটুকুই বলবো। চারপাশে ভীষণ ভীষণ অসুখ বিসুখ ছড়িয়ে পড়েছে, এক একটা আসছে রোগ, অনেক প্রাণ নিয়ে চলে যাচ্ছে। সে তো আছেই, নানান রকমের ভাইরাস, নানান রকম তাদের নাম। হঠাৎ হঠাৎ ঝড় উঠছে, তারও নানান রকম নাম, অসুখেরও ভাইরাসেরও নানান রকম নাম। সেই কারণে এগুলো তো আছেই, এগুলো হঠাৎই এসে যাচ্ছে, কিন্তু প্রতিনিয়ত যেটা আমরা নিজেরা ভালো থাকতে পারবো, খাবারটা ঠিক রাখলে আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো। কারণ এখন প্রত্যেকটা মানুষের জীবনে কি আছে, এত মানে তাদের লাইফে এত টেনশান, মানে তাদের কাজ নিয়ে চিন্তা, পরিবার নিয়ে চিন্তা, সেই জন্য চিন্তার সঙ্গে ডায়েটের একটা মানে ব্যাপার আছেই। সে ডায়েটটা বুঝে করলে শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই ভালো থেকো, খুব সাবধানে থেকো। আজকের বকবকটা এখানেই শেষ করছি। মনটা একটু ভারী ভারী লাগছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আবার কাজের মধ্যে ঢুকে গেলে ঠিক হয়ে যাবে। আজকের বকবক এখানেই শেষ করছি, টাটা।